লাখ লাখ টাকা খরচ করেও শ্রমবাজার বন্ধের আগে মালয়েশিয়া যেতে পারলেন না অন্তত ৩০,০০০ বাংলাদেশি। এজেন্সিগুলোর গাফিলতি দেখার যেন কেউ নেই। টিকিটের খবর নাই, কোনো লোকের খবর নাই, দালালের খবর নাই, কারণ ফোন দিলি ব্যস্ত। আমরা গাড়িতে আসছি 150 টাকা ভাড়া দেয়, এই টাকাটা ছিল আমরা খাওয়া পারতাম, সেটাও শেষ। কাউকে কোনো এজেন্সি পাঠিয়ে থাকে তাহলে সেই এজেন্সি শুড বি রেসপন্সিবল। তবে আমরা যদি কোনো কমপ্লেন বাড়াতে আসে অবশ্যই বাড়া উইল টেক কেয়ার অফ দ্যাট। ঢাকায় কোরবানির পশুর যোগানদাতা কেরানীগঞ্জের খামারগুলো প্রস্তুত ছোট ও মাঝারি গরু। রোজার ঈদ থেকেই ফার্মগুলোয় চলছে বুকিং। সবগুলাই সোল্ড আউটের দিকে চলে যাচ্ছে, আর হয়তো আমাদের কাছে 48 পিসের মতো আছে। একটা গরু 4 মণ মাংস হবে, আর ব্যাপারে বলবে এটা 5.5 মণ, কিন্তু মাপার তো সুযোগ নেই। কিন্তু আমাদের তো স্কেল আছে। ছোট গরুর চাহিদা বেশি, এই জন্য আমাদের এই সাইজের গরুগুলো সেল হয়ে গেছে। নতুন কারিকুলামে এসএসসিতে 2 বিষয়ে ফেল করলেও একাদশে ভর্তির সুযোগ। পাশ করতে হবে এইচএসসি। পরীক্ষার আগেই ইতিবাচক বলছেন শিক্ষা গবেষকরা। স্পিরিট বা আমরা যদি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এই দিকে আগানো যেতে পারে, কিন্তু এটি আমার মনে হয় এক বিষয়ের বেশি করা ঠিক হবে না। ভারতীয় লোকসভা নির্বাচনের আজ চূড়ান্ত ও সবশেষ ধাপ। ভোট গ্রহণ চলছে 8 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 57 আসনে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। হাজারো শ্রমিককে অপেক্ষায় রেখে আপাতত বন্ধ হলো মালয়েশিয়ার শ্রমবাজার। সম্পূর্ণ ভিসা প্রক্রিয়া শেষ করার পরও দেশটিতে যেতে পারেনি প্রায় 30,000 কর্মী। ভুক্তভোগীদের অভিযোগ, এজেন্সিকে 5-6 লাখ টাকা দিয়েও পাননি টিকিট। আর বিনা টিকিটে কর্মীদের বিমানবন্দরে পাঠানোর অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বায়রা। গোপালগঞ্জের বাসিন্দা শাহজাহান মুন্সি মালয়েশিয়া যাওয়ার জন্য গত 3 দিন ধরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভাবেই অপেক্ষা করছেন। সবকিছু ঠিকঠাক থাকলেও যেতে পারেননি মালয়েশিয়ায়। শেষ মাথায় চলে এসেছি, এখন টিকিটের খবর নাই, কোনো লোকের খবর নাই, দালালের খবর নাই, কারণ ফোন দিলি ব্যস্ত, ধরতেছে না। এখন আমাকে মাথার ভিতরে খালি ঘুরতেছে, কি করব, বাড়িতে যেয়ে কী করবো, দেশে যেয়ে কী করবো, বিদেশে যদি না যাওয়ার, বিদেশে যে এই টাকাটা ঋণ কীভাবে শোধ করবো। শাহজাহানের মতো আরেক ভুক্তভোগী জয়পুরহাটের মোহাম্মদ ফেরদৌস। ব্যাংক লোন আর ফসলি জমি বন্ধক রেখে টাকা দিয়ে মালয়েশিয়ায় যেতে না পারায় চোখে মুখে অন্ধকার দেখছেন তিনিও। আমাদের বলতেছে যে আপনাকে টিকিটটা দিচ্ছি আমরা। এই 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা আধা ঘন্টা করতে 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 সারা রাত গেল, আজকে দিন গেল। লাস্টে সন্ধ্যার সময় বললো যে আপনারা অবশ্যই 10 মিনিটের মধ্যে এয়ারপোর্টে পৌঁছান। যাই 10 টাকা ছিল ওখান থেকে, এখন এটা হাঁটে আসলে 5 মিনিট লাগবে। আমরা গাড়িতে আসছি 150 টাকা ভাড়া দেয়, এই টাকাটা ছিল আমরা খাওয়া পারতাম, সেটাও শেষ। শুক্রবার রাত 11টায় শেষ ফ্লাইটের মধ্য দিয়ে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। মালয়েশিয়া সরকারের বেঁধে দেয়া শেষ সময়ে কুয়ালালামপুরের ফ্লাইট ধরতে শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হন হাজার হাজার কর্মী, যাদের অধিকাংশেরই ছিল না বিমানের টিকিট। এজেন্সিগুলোর আশ্বাসেই বিমানবন্দর আসলেও এখন আর ফোন ধরছেন না দালাল কিংবা এজেন্সির কেউ। ওইখানে ফোনের পর ফোন করতে 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 বলছে আপনারা ওয়েট করেন, পেয়ে যাবেন, আপনারা টিকিট পেয়ে যাবেন। এই বলতে বলতে আজকে পর্যন্ত সর্বশেষ বলছে, গতকাল রাত্রে বলছে যে আপনারা পেয়ে যাবেন, কালকে 10:30টায় আপনাদের ফ্লাইট হবে। আজকে টিকিট দিছে, 5 জনের টিকিট দিছে, 5 জন ঢুকছে, ঢোকার পরে ওদের বোর্ডিং করতে দেয় না, ইমিগ্রেশন হবে না, এটা ভুয়া টিকিট। 7 লাখ টাকা জোগাড় করা একটা ফ্যামিলির কাছ থেকে কতটুকু হতে পারে? এখন আমাদের লাভে এরকম বাড়িতে যাবো, কি মুখ দেখাবো যায় না মরবো না কি করবো, এটা তো নিজেও বলতে পারতেছি না এখন। যদিও এমনটা করার সুযোগ নেই বলছেন বায়রা মহাসচিব। জানান, বিমানের টিকিট ছাড়া কোনো কর্মীকে এয়ারপোর্টে পাঠানোর এমন অভিযোগ পেলে ওই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বায়রা। কোনো এজেন্সি তো প্যাসেঞ্জারকে এইভাবে পাঠাতে পারে না, কারণ প্যাসেঞ্জারকে পাঠাতে হলে তো তাদেরকে তাদের টিকিট দিতে হবে, বলতে হবে না যে আপনি এয়ারপোর্টে চলে যান, আমরা এখানে প্লেন দাঁড়ায় আছে, এটা তো হয় না। কিন্তু যদি কাউকে কোনো এজেন্সি পাঠিয়ে থাকে তাহলে সেই এজেন্সি শুড বি রেসপন্সিবল। তবে আমরা যদি কোনো কমপ্লেন বাড়াতে আসে অবশ্যই বাড়া উইল টেক কেয়ার অফ দ্যাট।
তবে এ ঘটনায় এককভাবে রিক্রুটিং এজেন্সিকে দায়ী করতে রাজি নন বায়রা মহাসচিব। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার ই ভিসা বন্ধ থাকায় এই সংকট তৈরি বলে দাবি তার। এক সপ্তাহ যদি ই ভিসা ইস্যু হয় তাতে কাগজ কমপ্লিট করে আমাদের ফ্লাইটের স্বল্পতা আছে, এখানে আমরা কিভাবে লোক পাঠাবো? এগুলো সবগুলো নিয়েই মালয়েশিয়ান অথরিটিকে আমাদের মিশনের মাধ্যমে জানানো হয়েছে। লেটস সি আগামী 2 দিনে তারা এই ব্যাপারে কি সিদ্ধান্ত দেন। এদিন প্রায় 1500 কর্মী মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়তে পারলেও যেতে পারেননি অনুমোদনকৃত প্রায় 30,000 বাংলাদেশি কর্মী। দ্রুত এই সংকট সমাধানে সরকারের সহায়তা চান ভুক্তভোগী এসব মানুষ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। কোরবানিতে সবচেয়ে বেশি চাহিদা থাকে ছোট ও মাঝারি গরু। সেই লক্ষ্য পূরণে চলতি বছর কেরানীগঞ্জে গড়ে উঠেছে অসংখ্য খামার, যেখানে কেউ গরু বিক্রি করছে ঠিকা দামে, কেউ বা লাইফ ওয়েটে। পছন্দ অনুযায়ী 80,000 থেকে 2 লাখ টাকার মাঝে কোরবানির গরু কিনতে পারবেন ক্রেতারা। ছোট ও মাঝারি আকারের গরুর আরও খবর জানাচ্ছেন ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। পশুর হাট ছাড়া পুরো দেশে এমন চিত্র আর কোথাও দেখা যাবে না। এক ছাদের নিচে প্রায় একই আকারের হাজার হাজার গরু সমাহার। পুরো খামারের 80% গরুই শাহিওয়াল জাতের, বাকিগুলো ফ্রিজিয়ান, ব্রাঙ্গাস ক্রস ও পাকড়া প্রজাতির গরু। 250 থেকে 500 কেজি ওজনের গরু মিলবে এখানে। গ্রাহকের পছন্দ অনুযায়ী ডিজিটাল স্কেলে গরুর ওজন দেওয়ার পর শুরু হয় মূল দরদাম। 2023 সালে যাত্রা শুরু করেছিল শরীফ অ্যাগ্রোভেট। সে সময় গরু ছিল 2000। চলতি বছর সেই সংখ্যা দাঁড়িয়েছে 3500-এ, যার মাঝে ছোট ও মাঝারি গরুর সংখ্যাই বেশি। খামার কেরানীগঞ্জে হলেও বেশিরভাগ গ্রাহকই ঢাকা। এখানে হচ্ছে আমাদের নিজস্ব জায়গার উপরে আমাদের শেড, তো ওই পারপাস সব কিছু হিসাব করে আমাদের গরুর দাম অবশ্যই আলহামদুলিল্লাহ অন্যান্য খামারিদের কাছ থেকে আমাদেরটা রিজনেবল। আমাদের 80,000 90,000 টাকার মধ্যেও গরু ছিল, যেহেতু ছোট গরুর চাহিদা বেশি, এই জন্য আমাদের এই সাইজের গরুগুলো সেল হয়ে গেছে। তো এখনো পর্যন্ত যারা 1,20,000, 25,000, 30 বাজেট আছে, ওরা আসলে আমরা ওনাদেরকে অ্যাভেলেবেল গরু আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দিতে পারবো। চাহিদার কথা মাথায় রেখে রোজার ঈদের পর থেকে শুরু হয় গরু বুকিংয়ের কার্যক্রম। গরু কেনার পর কোরবানি পর্যন্ত বিনা খরচেই সেটি রাখা যাবে ফার্মে। চাহিদার সাথে সমন্বয় রেখে প্রতি বছরই বাড়ছে কোরবানির পশুর যোগান। তবে উৎপাদন বৃদ্ধি পেলেও কোরবানির পশুর দাম কোনোভাবেই কমানো যাচ্ছে না। খামারিরা বলছেন, পশুর খাবারের দাম না কমলে অতিরিক্ত উৎপাদনের এই সুফল গ্রাহক পর্যায়ে কোনোদিনই পৌঁছানো সম্ভব হবে না। এই উপজেলারই আটিবাজার এলাকার কলমা গ্রামে শখের খামার গড়ে তুলেছেন হাজি আনোয়ার হোসেন। মাত্র 8 বছরের ব্যবধানে ছোট ও মাঝারি গরুর কারণে পেয়েছেন ব্যাপক পরিচিতি। কোরবানিকে কেন্দ্র করে বিভিন্ন জাতের গরু বিক্রি করছেন 500 টাকা লাইভ ওয়েটে। ঠিকা দামে কি মনে করেন একটা গরু 4 মণ মাংস হবে, ওর ব্যাপারে বলবে এটা 5.5 মণ, কিন্তু মাপার তো সুযোগ নেই। কিন্তু আমাদের তো স্কেল আছে, সেটা বলার সুযোগ আমাদের নাই। স্কেলে উঠাবো, দেশি গরুগুলি 35%, 40% বাদ যাবে, মাংস পেয়ে যাবে। যা ওজন হবে 35 থেকে 40% বাদ দিলেই আপনি মাংস পেয়ে যাবেন। তাহলে এটা সহজ, এটা ক্রেতারা ঠকবে না। ওয়েট হইলে ক্রেতারা কোনোদিনই ঠকবে না, কিন্তু ঠিকা কিনলে ক্রেতারা ঠকবে। রাজধানীবাসীর চাহিদা মেটাতে পুরো কেরানীগঞ্জে গরুর শত শত খামার, যাদের অধিকাংশই গ্রাহকের কথা মাথায় রেখে ছোট ও মাঝারি গরু পালনে মনোযোগ দিচ্ছেন। আমরা এই বছর 110 পিসের মতো করছিলাম, ইনশাল্লাহ সবগুলাই সোল্ড আউটের দিকে চলে যাচ্ছে। আর হয়তো আমাদের কাছে 48 পিসের মতো আছে। এগুলো হচ্ছে আপনার 120 কেজি থেকে, যেগুলো হচ্ছে আপনার 350-300 কেজি, এগুলো হচ্ছে আপনার 1 থেকে 170 এর ভিতরে ইনশাল্লাহ দেওয়া যাবে। খামারিদের প্রত্যাশা, কোরবানির অন্তত 1 সপ্তাহ আগেই প্রত্যেক খামারের ছোট ও মাঝারি আকারের গরুর বিক্রি শেষ হয়ে যাবে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। 2026 সাল থেকে এসএসসি পরীক্ষায় 2 বিষয়ে অকৃতকার্য হলেও একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ মিলবে। এই সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি। শুধু সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদনের অপেক্ষা। বিশ্লেষকরা বলছেন, চিন্তাভাবনা ভালো, তবে 2 নয় 1 বিষয় হলে আরও যুক্তিসঙ্গত হবে। প্রচলিত কারিকুলামে এসএসসি পরীক্ষায় কেউ 1 বা একাধিক বিষয়ে ফেল করলে তাহলে পুরো পরীক্ষায় সে অকৃতকার্য হয়। এতে ওই পরীক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারে না।
2026 সাল থেকে নতুন কারিকুলাম অনুযায়ী প্রথম ব্যাচের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দেবে। সেই পরীক্ষায় দুটো বিষয়ে ফেল করলেও একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে পড়ালেখা করবে, কিন্তু শর্ত এই যে তুমি যতক্ষণ পর্যন্ত ওই দুটো বিষয়ে পাস না করবে পরবর্তী মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করে, ততক্ষণ পর্যন্ত তুমি উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। নির্দিষ্ট পরিমাণ শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করেছে কিনা এবং তার আচরণিক জায়গাটাতে কি আছে সেগুলোও কিছু শর্ত আছে। প্রতিবেশী ভারত সহ দুনিয়ার অনেক রাষ্ট্রেই এমন ব্যবস্থা কার্যকর রয়েছে। আমাদের দেশেও বিভিন্ন সময়ে এটা চালু ছিল। আমরা যখন দেখছি যে 8টা বিষয়ে একজন শিক্ষার্থী ভালোভাবেই পাশ করে গেল, শুধু দুটো বিষয়ের জন্য তাকে যদি আমি 1টা বছর রেখে দেই, সেটা জাতির জন্যও ক্ষতিকর, ওর ব্যক্তিগত ভাবেও সে ক্ষতিগ্রস্ত হয়। রেফার্ড হিসেবে আমাদের দেশে আসলে এটা বিভিন্ন সময়েই ছিল। বিশ্বের দিকে তাকাই তাহলে পৃথিবীর সব দেশেই আসলে এরকম একটা জিনিস থাকে যে তাকে এরকম 1টা দুটোর জন্য আসলে আটকে রাখা হয় না। এনসিটিবির এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষা গবেষক। বলছেন দুই বিষয়ের পরিবর্তে এক বিষয়ে অকৃতকার্যদের জন্য সুযোগ দেওয়া বাস্তবসম্মত হবে। স্পিরিট বা আমরা যদি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এই দিকে আগানো যেতে পারে, কিন্তু এটি আমার মনে হয় এক বিষয়ের বেশি করা ঠিক হবে না। একই সাথে কলেজে গিয়ে পড়াশোনা করছে, তার ওই পড়াশোনা চলছে, তার আবার এই বিদ্যালয়ে এসে আবার সেই গাঠনিক মূল্যায়নে বা ওই যে কর্মকাণ্ড আছে সেগুলোতে অংশ নেওয়াটা আসলে বেশ জটিল হয়ে দাঁড়াবে। শুধু লিখিত পরীক্ষা যেটি 65% কথা চিন্তা করা হচ্ছে সেটিতে করা যেতে পারে। এখন দশম শ্রেণীতে টেস্ট পরীক্ষায় পাশ করলে এসএসসি পরীক্ষা দেয়া যায়। 2026 সালে থাকবে না টেস্ট পরীক্ষা। এর পরিবর্তে একজন শিক্ষার্থীর 100 দিনে 70 দিন ক্লাস হাজিরা লাগবে। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। এমপি আনার হত্যাকাণ্ডে তদন্তে এবার নেপাল যাচ্ছে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। সকাল 10টায় একটি ফ্লাইটে নেপালের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তারা। এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন নেপাল হয়ে আমেরিকায় পালিয়েছে এমন তথ্য আছে ডিবির কাছে। তাছাড়া সিয়াম নামে সন্দেহভাজন আরেকজন অভিযুক্ত এই মুহূর্তে নেপালে অবস্থান করছে এমন তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। এসব বিষয়ে খোঁজ নিতেই নেপাল যাচ্ছেন ডিবি প্রধান। এর আগে গত 12 মে চিকিৎসার জন্য কলকাতায় যান আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। পরে 18 মে ভারতে একটি নিখোঁজ ডায়েরি করেন তার পরিচিত ও ভারতের বরানগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। তারপর এমপি আনারের খোঁজে তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ। কলকাতার একটি ফ্ল্যাটে এমপি আনারকে হত্যা করা হয়েছে গত বুধবার জানায় ভারতীয় পুলিশ। তারপর থেকেই বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। আনোয়ারুল আজিম হত্যা মামলা ছাড়াও অনেক আসামিরা তারা ইদানিং কলকাতা রোডকে ব্যবহার করছে। সব কিছু মিলেই এছাড়া আমরা ইন্টারপোলকেও চিঠি দিয়েছি যে ওই এলাকায় কোনো সন্ত্রাসী থেকে থাকে তাদের জন্য পাকড়াও করে। সব কিছু মিলে আসলে আমরা তদন্তের কাজে মূলত যাচ্ছি। আমরা এবারে একটু যেতে চাই আমাদের একজন সহকর্মী রাব্বি সিদ্দিকীর কাছে। শাহজালাল বিমানবন্দরে মালয়েশিয়া যে শ্রমবাজার বন্ধ হয়ে গেল গতকাল থেকে, আজকে থেকে সে বিষয়ে জানতে চাই এবং সেখানে এখনও অপেক্ষা করছেন অজস্র মানুষ মালয়েশিয়া যাবার অপেক্ষায়। দুঃখিত, আমরা এমপি আনারের বিষয়ে জানতে চাই রাব্বির কাছে। রাব্বি, এমপি আনার হত্যার তদন্তে তো 4 জনের বিশেষ টিম নেপালের উদ্দেশ্যে গেল। ব্রিফিংয়ে কি বললেন ডিএমপির অতিরিক্ত কমিশনার? প্রথম প্রশ্নটার উত্তরটা আমি দিয়ে নিই দেবাশিস। এটি মানে জাতীয় ইস্যু। বহু প্রবাসী বহু মানুষ যারা গতকাল সারা দিন বিক্ষোভ করেছেন, অপেক্ষা করেছেন মালয়েশিয়া যাওয়ার জন্য, এবং তাদেরকে আসলে সরকারের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে যে সরকার কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে মালয়েশিয়া তাদেরকে পাঠানো যায় কিনা সেই বিষয়টি একটু বলিনি। এখন এখানে কোনো মালয়েশিয়াগামী কোনো ইচ্ছুক কারোরই এখানে অবস্থান নেই। আর কিছুক্ষণ আগে এই টার্মিনাল 2 থেকেই কিন্তু ডিবির যিনি প্রধান আছেন হারুনুর রশিদ, তিনি তার যে 3-4 সদস্যের একটি দল তারা নেপালের উদ্দেশ্যে তারা এখান থেকে ভিতরে ঢুকে গেছেন এবং কিছুক্ষণ পরেই তাদের ফ্লাইট। মূলত তারা যাচ্ছেন তদন্তের কাজে। এমপি আনার হত্যাকাণ্ডের যে তদন্ত সেই তদন্তের কাজের কারণ আপনি বলেছেন সংবাদে যে নেপাল হয়ে মূল পরিকল্পনাকারী প্রধান আসামি আখতারুজ্জামান শাহীন তিনি আমেরিকা পালিয়েছেন এবং সেই সঙ্গে শাহীনের সহযোগী
সহযোগী সিয়াম তিনি নেপাল ছিলেন, তাকে নেপাল পুলিশ আটক করেছে বলে আমরা জানতে পেরেছি। এবং এছাড়া এই মামলার অনেক কিছুই কিন্তু নেপালে হয়েছে বলে কিন্তু ধারণা করছে পুলিশ, এবং সে কারণেই ডিবির 4 সদস্যের টিম ডিবি এই নেপালের উদ্দেশ্যেই যাত্রা। এবং সেই সঙ্গে এখানে গণমাধ্যম কর্মীদেরকে তিনি জানিয়েছেন ডিবি প্রধান যে আসলে তদন্তের অনেক কিছুই তারা পরিষ্কার হতেই নেপাল যাচ্ছেন। এরই মধ্যে গ্রেফতার কলকাতা পুলিশ এবং ঢাকার পুলিশ 4 জন, এবং তাদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে এবং সেই কারণেই নেপাল যাওয়া। দেবাশিস, ধন্যবাদ রাপি যুক্ত হবার জন্য। রাজধানীর মহাখালীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসমে শিশুদের মুখে ক্যাপসুল তুলে দিয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। এর আগে বেলুন উড়িয়ে ক্যাম্পেইন কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, শিশুদের বিনামূল্যে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো শুরু করেন বঙ্গবন্ধু। তিনিই প্রথম অনুধাবন করেছিলেন শিশুদের রাতকানা সহ নানা স্বাস্থ্য ঝুঁকির অভিশাপ থেকে মুক্তি পেতে ভিটামিন খাওয়ানো ছাড়া উপায় নেই। 12 থেকে 59 মাস বয়সী শিশুদের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং মৃত্যু ঝুঁকি কমাতে নিকটবর্তী সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস খাওয়ানোর অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। 1 জুন এটা সারা দেশে ভিটামিন এ ক্যাপসুল বাচ্চাদেরকে খাওয়ানো হবে। আমি মনে করি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে অনুরোধ করব, প্রত্যেকেই বাবা মা যারা আছেন তাদের বাচ্চাদেরকে নিকটবর্তী থানা, হেলথ কমপ্লেক্স, উপজেলা কিংবা কমিউনিটি ক্লিনিকে আপনারা নিয়ে যান, স্বাস্থ্যসম্মতভাবে ভিটামিন খাওয়ান। জলে ভাসছে সিলেটের 3 উপজেলার মানুষ। সীমান্তে নদীর পানি কমলেও বেড়েছে সুরমার। প্লাবিত নগরের নিচু এলাকাগুলো। এই বিষয়ে আরও জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, নতুনভাবে কোনো এলাকা কি প্লাবিত হয়েছে? পানিবন্দী মানুষের ভোগান্তি কেমন? দেবাশিস, পানিবন্দী মানুষের ভোগান্তি যদি আপনাকে দেখাই, তাহলে আমি এই মুহূর্তে আছি সিলেটের উপশহর এলাকায়। নিশ্চয়ই দেখছেন যে এই এলাকার যেসব নিচু ঘরবাড়ি আছে তা ইতিমধ্যে আসলে পানিতে বলা যায় যে আসলে নিমজ্জিত। অর্থাৎ এই সব এলাকায় প্রত্যেকের ঘরেই কোথাও হাঁটু এবং কোথাও কোমর সমান পানি। এবং এই পানি যাদের ঘরে প্রবেশ করেছে তাদের আসলে ভোগান্তি দুর্গতির শেষ নেই। কারণ একদিকে যেমন তাদের যেসব খাদ্য সামগ্রী সেগুলো নষ্ট হয়েছে, প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়েছে, ঠিক অপরদিকে আসলে তাদেরকে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে তাদেরকে যেতে হয়েছে। সকালবেলা তারা এসেছেন এখানে দেখার জন্য তাদের আসলে ঘরের কি অবস্থা, কেউ আসলে ঘর থেকে পানি বের করা যায় কিনা সেই ব্যবস্থা দেখছেন। এবং তাদের যে গৃহপালিত যেসব পশু পাখি রয়েছে সেগুলো আসলে তারা বাঁচানোর, অর্থাৎ শেষ সম্বল যেটুকু সেগুলো বাঁচানোর চেষ্টা করছেন। কিছুক্ষণ আগে এই এলাকায় সিলেট 1 আসনের যিনি সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন তিনি পরিদর্শন করে গিয়েছেন। তার ব্যক্তিগত তহবিল থেকে তিনি এখানে কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করে গিয়েছেন এবং তিনি বলে গিয়েছেন যে এই যে সিলেট শহরে যে পানি বা পানিবন্দী অবস্থা কিংবা যে এই যে প্লাবন, এটির মূল দায় হচ্ছে যে শহর রক্ষা বাঁধ এতদিনেও হয়নি, পাশাপাশি সুরমার যে খনন। তিনি বলেছেন তিনি আসলে প্রকল্প নিয়েছিলেন, সরকারটা অর্থও দিয়েছে, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় সেই কাজগুলো হয়নি এবং যার ফলস্বরূপ এই সিলেট শহরের মানুষ যারা হাঁটু পানি ভেঙে তাদের নিত্যদিনের কাজ সেই কাজগুলো করছেন এবং এই ভোগান্তি ততদিন পর্যন্ত সমাধান হবে না যতদিন পর্যন্ত এই কাজগুলো হচ্ছে না। এবং তিনি আসলে খুবই প্রকাশ করেছেন যে দেশের বিভিন্ন স্থানে এই কাজগুলো হয়ে গেলেও সিলেটে কোনো একটা কারণে আমলাতান্ত্রিক জটিলতায় সেটা হচ্ছে না এবং এজন্য তিনি আসলে আশা প্রকাশ করেছেন যে দ্রুত সময়ের মধ্যে সেই কাজগুলো হবে সেই আশা করছেন। এবং শুধু এই এলাকা নয়, যেহেতু সুরমা নদীর পানি এই মুহূর্তে আসলে প্রায় 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমা, সে কারণে আরও নতুন নতুন এলাকা প্লাবনের শিকার হতে পারে। দেবাশিস, ধন্যবাদ নাবিল যুক্ত হবার জন্য।